Hello and welcome everyone. Welcome to the Digital Educare. Dear students, আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের 2024-25 সেশনের প্রথম ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আমি তোমাদের ভূগোল এডুকেটর কিশোর স্যার। আমি তোমাদের ভূগোল ক্লাস নিয়ে আসবো নিয়মিতভাবে। তো তোমরা অবশ্যই যাদের ভূগোল বিষয়টি তোমাদের রয়েছে অবশ্যই চ্যানেলটিকে নিয়মিত ফলো করবে, অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবে নিয়মিত ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে? তো উচ্চ মাধ্যমিকে যারা তোমরা উচ্চ মাধ্যমিক দিচ্ছ সামনের বছর, তারা অবশ্যই ক্লাস 11-এ বুঝতে পেরেছো যে তোমাদের ভূগোল বিষয়ে যে সিলেবাস প্যাটার্ন এবং কোশ্চিন, সেখানে কি 50%ই কিন্তু শর্ট প্রশ্ন থাকে আর 50% কিন্তু ডেসক্রিপটিভ টাইপ থাকে। তো এই যে এই ক্লাসগুলো তোমরা যখন ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারবা, যখন ভূগোল বিষয়ে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়কে বুঝতে পারবা, তখন কিন্তু তোমাদের এমসিকিউ এসিকিউ প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা 99%ই কিন্তু থাকবে না। তোমরা সঠিক উত্তর করার কিন্তু প্রবণতা, সঠিক উত্তর দেওয়ার যে ক্ষমতা তোমাদের কিন্তু ডেভেলপ হবে। সেই জন্য ক্লাসগুলোকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করো এবং ভিডিওটির নিচে অবশ্যই কমেন্টে জানাও কীরকম লাগছে তোমাদের, আমি ঠিক বুঝাতে পারলাম কি না। অবশ্যই তোমাদের ফিডব্যাক কিন্তু জরুরি। তো তোমরা আজকে যারা প্রথম উচ্চ মাধ্যমিক ভূগোলের জন্য আমাকে ক্লাসটিতে দেখছো, তো তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথম থেকে শেষ অবধি থাকার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। দেখো, প্রথম যে ক্লাসটা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সেটা হলো কি বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা গঠিত ভূমিরূপ, তার ফলে গঠিত ভূমিরূপ সংশ্লিষ্ট সম্পর্কিত যে ভূমিরূপগুলো আছে সেইগুলো। দেখো, এখানে এই পার্টটা অনেকটাই তোমাদের জানাশোনা। দেখো, প্রথমেই আছে কি বহির্জাত প্রক্রিয়া। যে বহির্জাত প্রক্রিয়া কি? এই বহির্জাত প্রক্রিয়া শব্দটা কিন্তু তোমাদের খুবই চেনা পরিচিত একটা শব্দ। তো এই বহির্জাত প্রক্রিয়া কি আসলে? এই বহির্জাত প্রক্রিয়া হলো ভূপৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত প্রাকৃতিক শক্তি ভূমিরূপের ভাস্কর্য গঠন পরিবর্তন করছে তাদেরকেই কিন্তু বহির্জাত প্রক্রিয়া বলে। এই বহির্জাত প্রক্রিয়া শব্দটার ইংরেজি প্রতিশব্দ হলো কি এক্সোজেনাস প্রসেস, যেটা এসছে ইংরেজি এক্সোজেনাস এই শব্দটি, যেটা সৃষ্টি কোথা থেকে? দুইটা গ্রিক শব্দ, এক্সো যার অর্থ হলো বহির্ভাগ এবং জেনেসিস যার অর্থ হলো উৎপত্তি। এই দুটো মিলে একসঙ্গে কি হয়েছে? বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনাস প্রসেস হয়েছে। অর্থাৎ যার অর্থ হলো বহির্জাত, ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তিগুলি যে প্রক্রিয়া শিলামণ্ডলের উপরিভাগে বিভিন্ন ভূমিরূপের পরিবর্তন ঘটায়, ভাস্কর্য সৃষ্টি করে এবং তাদের মধ্যে সমতায়নে একটা সাধারণ তলে পরিণত করে, তাকে কি বলে? বহির্জাত প্রক্রিয়া বলে। দেখো, আমি স্লাইডে তোমাদের জন্য কতগুলো ছবি রেখেছি। এখানে নদীর দ্বারা ক্ষয়কার্য হচ্ছে, এটা একটা কি? এটা একটা ক্যানিয়ন। তারপরে দেখো এখানে আবহবিকার হচ্ছে। তার নিচে দেখো এই পার্টটা, এটা তোমাদের সিলেবাসে রয়েছে। এবারে সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের দ্বারাও কিন্তু কতগুলো ভূমিরূপ তৈরি হচ্ছে, সেই জায়গাটার কিন্তু ক্ষয় হয়ে সেটা কি আস্তে আস্তে কিন্তু একটা নিচু উপকূল ভূমিতে পরিণত হচ্ছে। তো এই সমগ্র প্রসেসগুলো, যেগুলো পৃথিবীর পৃষ্ঠের কিছুটা গভীর থেকে পৃথিবী পৃষ্ঠের উপরে ক্রিয়াশীল, তাদের সবগুলোকেই কি বলা হচ্ছে? বহির্জাত প্রক্রিয়া বলা হচ্ছে। এই বহির্জাত প্রক্রিয়াটা আবার যেভাবে কাজ করে এই বহির্জাত প্রক্রিয়াটা তিনটা বেসিক প্রসেসের উপর কাজ করে। সেটা কি কি? প্রথমত অবরোহণ। এই অবরোহণ প্রক্রিয়াকে আমরা একসঙ্গে বা শর্টে মনে রাখবো কি? ক্ষয় প্রক্রিয়া বলে। এগুলো কিন্তু ক্লাস 10-এও তোমরা পড়েছো, ক্লাস 11-এও ছিল। একে ইংলিশে কি বলা হয়? ডিগ্রেডেশন প্রসেস। ডিগ্রেড হওয়া অর্থাৎ খারাপ হয়েছে, ডিগ্রেডেশন হওয়া, অবনমন হওয়া, তাই না? অবরোহণ প্রক্রিয়া কি? তো যে বহির্জাত প্রক্রিয়ায় কোনো উঁচু স্থান, ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান ক্ষয় পেয়ে নিচু হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, এগুলোর মাধ্যমে কি হচ্ছে? ভূভাগ নিচু হয়ে ক্ষয়ের শেষ সীমায় সমুদ্রপৃষ্ঠের সীমানায় লেভেল হয়ে যাচ্ছে, তাকেই বলা হচ্ছে কি? বহির্জাত প্রক্রিয়া। এর উদাহরণ হলো কি? যেমন দেখো, গৌড় ইনসেলবার্স এই প্রক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপ। আর এই
বহির্জাত প্রক্রিয়ার যদি উদাহরণ বলো তাহলে উদাহরণ কি কি হবে? পৃথিবীর সব থেকে বড় বহির্জাত শক্তি কি? নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ঠিক আছে, ভৌম জলের কাজ, এগুলো সবগুলোই বহির্জাত প্রক্রিয়া, যার মধ্যে ক্লাস 10-এর সিলেবাসে তোমরা নদী, বায়ু, হিমবাহ কিন্তু পড়েছো। তো এবার কি উচ্চ মাধ্যমিকে এসে নিশ্চয়ই আবার সেগুলো পড়বে না, এবার একটু অ্যাডভান্স রয়েছে যেখানে তোমাদের পড়তে হবে ভৌম জলের ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজ, সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজ। দেখো এখানে এই ছবিটাতে আছে, ঠিক আছে। তো অবরোহণ প্রক্রিয়া কি? ক্ষয় প্রক্রিয়া, ঠিক আছে। যখন বহির্জাত প্রক্রিয়াগুলোর দ্বারা ভূপৃষ্ঠের ক্ষয় হয়ে নিচু হয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে অবরোহণ। আরোহণ কি? এই ক্ষয়জাত পদার্থগুলো নিশ্চয়ই কোথাও না কোথাও গিয়ে সঞ্চিত হচ্ছে, তাহলে যেখানে সঞ্চয় হচ্ছে সেখানে কি সঞ্চিত হয়ে সেই ভূপৃষ্ঠের সেই জায়গাটা ভূমিভাগের উচ্চতা বাড়ছে, তো সেখানে হচ্ছে কি সেইখানে যে প্রক্রিয়াটা হচ্ছে তাকে বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। একে কি বলা হয়? অ্যাগ্রেডেশন প্রসেসও বলা হয়, ঠিক আছে। এই যে বহির্জাত প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি প্রাকৃতিক শক্তির দ্বারা নিচু স্থানে সঞ্চিত হয়ে ক্রমশ ভরাট হয় এবং উচ্চতা বৃদ্ধি পেয়ে সাধারণ তলে পরিণত হয়, তাকে কি বলে? আরোহণ বলে। উদাহরণ কি? প্লাবনভূমি বদ্বীপ এর সৃষ্টি হচ্ছে কি আরোহণ প্রক্রিয়ার উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে পর্যায়ন। তো পর্যায়ন জিনিসটা কি? এক জায়গার ক্ষয় আর এক জায়গায় সঞ্চয় হচ্ছে, এর ফলে কি দুটো স্থানের মধ্যে একটা সমতা, একটা লেভেলিং হচ্ছে না। তো আরোহণ আর অবরোহণের ফলে যখন কোনো স্থানে ভূপৃষ্ঠের মধ্যে সমতলীকরণ হয়ে লেভেলিং হয়ে যায় তখন তাকে বলা হয় কি? পর্যায়ন, ঠিক আছে। এগুলো বলতে পারো তোমাদের আগের পড়ার একটা রিভিশন, খুব সহজ জিনিস ছিল এগুলো। এবারে তোমাদের সিলেবাসে যে নতুন জিনিসটা আছে সেটা কি? সেটা হলো ভৌমজলের কাজ এবং তার দ্বারা গঠিত ভূমিরূপ বা সংশ্লিষ্ট ভূমিরূপ, অর্থাৎ ওয়ার্ক অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস। তো এখানে প্রথমেই বলতে হবে ভৌমজল কি বা গ্রাউন্ড ওয়াটার বলতে কি বোঝায়। তো ভৌমজল বলতে কি বোঝায় দেখি, ভূপৃষ্ঠের নিচে বা ভূত্বকের মধ্যে মাটি, রেগুলিত, শিলারন্ধ্রে অবস্থিত অক্ষেপিত যে জলভাণ্ডার গঠন করে তাকেই ভৌমজল বলে। অপ্রবেশ্য পদার্থ দ্বারা গঠিত স্তরের উপরে মাটি ও শিলারন্ধ্রের স্থানগুলিকে যে জল অধিকার করে থাকে তাকেও ভৌমজল বলছে। আর ভৌমজলে কি থাকবে? চাপ, উষ্ণতা ভূপৃষ্ঠের সাধারণ জলের চেয়ে বেশি হয়, এই জলের দমন ক্ষমতাও অনেকটা বেশি। অর্থাৎ আমরা কুয়ো বা নলকূপের মাধ্যমে মাটির নিচ থেকে যে জলটা বের করে নিয়ে আসছি সেটাই কিন্তু ভৌমজল। এটা কোথায় সঞ্চিত থাকে? মাটির নিচে যে প্রবেশ্য শিলাস্তর আছে তার মধ্যে সেই বালি, নুড়ি, কোনার মাঝে যে ফাঁক, যে রন্ধ্র, যে ছিদ্র রয়েছে তার মধ্যে কিন্তু জল কিন্তু সঞ্চিত হয়ে থাকে। আর ভৌমজলের বৈশিষ্ট্য কি? এটা কিন্তু মাটির সেই প্রবেশ্য স্তরের মধ্যে দিয়ে ঠিক নদীর মতোই প্রবাহিত হয়, এক স্থান থেকে আরেক স্থানে নদীর মতোই কিন্তু প্রবাহিত হয়। সরি। তো এই ভৌমজলের কি বৈশিষ্ট্য? এই ভৌমজল কিন্তু ভূপৃষ্ঠের যে জল আছে তার থেকে কিন্তু বেশিটি, এর উষ্ণতাও বেশি হয়, এর চাপও কিন্তু অনেকটা বেশি থাকে। আর একটা বৈশিষ্ট্য কি? এর দ্রবণ ক্ষমতা বেশি থাকে। ভূপৃষ্ঠের জলের মধ্যে অনেক অবিশুদ্ধ পদার্থ থাকে যার জন্য এর দ্রবণ ক্ষমতা কম থাকে, কিন্তু ভৌমজলের মধ্যে বিশুদ্ধতা বেশি থাকে, সে কারণে এর দ্রবণ ক্ষমতা বেশি থাকে। এর মধ্যে সহজে চিনি, লবণ দিলে গুলে যায়, তাই না? এর বৈশিষ্ট্য কি? তো ভৌমজলের উৎস থাকবে অবশ্যই। ভৌমজল কি হয়? আবহাওয়ার থেকে, বৃষ্টির জল থেকে, বরফ গলা জল থেকে সৃষ্টি হয়, সমুদ্রের জল থেকে সৃষ্টি হয়। আমরা উৎসগুলো পড়ব, অবশ্যই উৎস আছে। এর কি প্রবাহিত হতে পারে, এটা একটা বৈশিষ্ট্য। এই ভৌমজল কোনো ছিদ্র পড়লে ফাটল বা ছিদ্র দিয়ে নির্গমন হতে পারে, এটাও বৈশিষ্ট্য এর। আর এর দ্রাব্যতা, চাপ এবং উষ্ণতা আছে এবং এর মধ্যে কি আছে? বিভিন্ন খনিজ দ্রব্য কিন্তু দ্রবীভূত অবস্থায় থাকে, ঠিক আছে? বোঝা গেল? এরপরে দেখো কি আছে, এরপর আছে ভৌমজলের উৎস এবং প্রকারভেদ। ভৌমজলের উৎস এবং প্রকারভেদ দুটোই কিন্তু একই জিনিসের কথা বলা হচ্ছে। উৎস যদি বলা যায় ভৌমজল কোথা থেকে সৃষ্টি হয়, এর উৎসগুলি কী কী, তবুও একই উত্তর হবে। আর যদি বলা হয় ভৌমজল কত প্রকারের হয়, কী কী প্রকারের হয়, তবু এই প্রকারভেদগুলোই আসবে। এর মধ্যে এক নম্বরে কী আছে? আবহিক জল। এই আবহিক জল বলতে কী বোঝায়? এর ইংলিশ টার্মগুলো ইম্পর্টেন্ট। মেটিওরিক ওয়াটার তোমরা লিখে নিতে পারো, এগুলো বিভিন্ন সালে পরীক্ষায় কিন্তু আসা প্রশ্ন। এই আবহিক জল, আবহাওয়া থেকেই কিন্তু আবহিক শব্দটা এসছে। আবহিক জল মানে কি? আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেন বৃষ্টিপাত
সরি আবহাওয়ার অধঃক্ষেপণের কথা মূলত বলা হচ্ছে। বৃষ্টিপাত, তুষার গোলা জল, ঠিক আছে, শিলাবৃষ্টি, এই যে আবহাওয়া থেকে যে জলীয় উপাদানগুলো ঝরে পড়ছে সেগুলো যখন চুইয়ে মাটির নিচে গিয়ে ভৌমজলের ভাণ্ডার তৈরি করছে তাকে বলা হচ্ছে আবহিক জল। মনে রাখবে এই ভৌমজলের উৎসের মূল যদি ভাণ্ডার বলা হয় বা মূল উৎস যদি বলা হয় তাহলে বলতে হবে কি এই আবহিক জল হচ্ছে মূল উৎস, প্রধান উৎস। সব থেকে বেশি পরিমাণে ভৌমজল সৃষ্টি হয় এই আবহিক জল থেকেই। এরপরে আছে কি সহজাত জল। এই সহজাত জলটা কি? সহজাত অর্থাৎ একই সঙ্গে যার জন্ম হয়েছে, কনেট ওয়াটারও বলা হয়, একে আবার জীবাশ্ম জল বা ফসিল ওয়াটারও বলা হয়। কেন এরকম নাম হলো? যখন পাললিক শিলাস্তর তৈরি হচ্ছে, যখন কোনো নদী বা অগভীর সমুদ্রের নিচে পাললিক স্তর, শিলার স্তর গঠিত হচ্ছে, তার মধ্যে কি সেই নদী বা হ্রদের জল যখন তার মধ্যে আটকে পড়ে থাকে তখন সেটাও কিন্তু ভৌমজলের ভাণ্ডার রূপেই থাকে। দুটো পাললিক শিলাস্তরের মাঝখানে সেটা ভৌমজলের ভাণ্ডার হিসেবে কাজ করে। তো যখন পাললিক শিলাস্তর সৃষ্টি হচ্ছে তখনই সেই ভৌমজলটার জন্ম হলো, সেই জন্য সহজাত জল। আর জীবাশ্ম জল, কারণ এটা অনেকটা জীবাশ্ম যেরকমভাবে কাজ করে, উদ্ভিদের প্রাণীর দেহ মাটির নিচে পাললিক শিলার মধ্যে চাপা পড়ে সৃষ্টি হয়, ঠিক এই জলটাও, এই ভৌমজলটাও যেন পাললিক শিলাস্তরের মধ্যে চাপা পড়ে সৃষ্টি হচ্ছে, তাই একে জীবাশ্ম জলও বলা হচ্ছে। এরপরে আছে কি উৎসন্দ জল। উৎসন্দ জল একে ইংলিশে বলা হয় ম্যাগমাটিক ওয়াটার, আবার জুভিনাইল ওয়াটারও বলা হয়ে থাকে। উৎসন্দ জল মানে উষ্ণ থেকে উৎসন্দ আসছে, মনে রাখবে, তাহলে মনে রাখতে ইজি হবে, সুবিধা হবে। উৎসন্দ জল, উষ্ণ প্রচণ্ড জলটা যখন মাটির নিচ থেকে লাভা ম্যাগমা বেরিয়ে আসছে তার সঙ্গে কি জলীয় বাষ্প বের হয়ে আসে, সেই জলীয় বাষ্পটা সঞ্চিত হয়ে ঘনীভূত হয়ে যে জলের সামান্য পরিমাণে ভৌমজলের ভাণ্ডার গড়ে তোলে সেটাকেই বলা হয় কি উৎসন্দ জল। ম্যাগমাটিক ওয়াটার কেন বলা হচ্ছে? কারণ ম্যাগমা থেকেই এই জলটার সৃষ্টি হচ্ছে, তাই একে ম্যাগমাটিক ওয়াটার বলা হচ্ছে। আর জুভেনাইল ওয়াটার, একে প্রাথমিক জলও বলা হয়, কারণ পৃথিবীর সৃষ্টির সময় প্রথম যে জলটার জন্ম, পৃথিবীতে প্রথম যে জলের আবিষ্কার বা উৎপত্তি, সেটা কোথা থেকে? এই ম্যাগমা থেকে বের হওয়া জলীয় বাষ্প শীতল হয়েই কিন্তু সৃষ্টি, তাই একে জুভেনাইল ওয়াটার বা প্রাথমিক জলও বলা হয়। ঠিক আছে, মনে থাকবে। এবার রয়েছে কি মহাসাগরীয় জল, যেখানে সাগর মহাসাগর রয়েছে, এই যে সাগর বা মহাসাগর, এই সাগর বা মহাসাগরের যে নিচ দিয়ে কি মাটির নিচ দিয়ে একটা লেয়ার কি করবে, সাগর বা মহাসাগর থেকে মাটির নিচ দিয়েও কিন্তু একটা ভৌমজলের ভাণ্ডার, একটা লেয়ার তৈরি করবে, সেটাকে বলা হচ্ছে মহাসাগরীয় জল বা ওশিয়ানিক ওয়াটার। আরেক প্রকার জল রয়েছে কি ঘনীভূত জল, অর্থাৎ বাতাসের মধ্যে থাকা জল বা জলীয় বাষ্প মাটির অভ্যন্তরে প্রবেশ করে ঘনীভূত হয়ে যে জল তৈরি করে, শীতল ঘনীভূত হয়ে জমাট বেঁধে যে জল তৈরি করছে তাকে বলা হচ্ছে কি ঘনীভূত জল। ঠিক আছে, এইগুলো ভৌমজলের উৎস। এবার আছে কি ভৌমজলের নিয়ন্ত্রক, কি কি বিষয় ভৌমজলকে নিয়ন্ত্রণ করে? ভৌমজলের কম হওয়া, বেশি হওয়া, প্রবাহিত হওয়া, সঞ্চিত হওয়া, এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে কি কি? 1 নম্বর অধঃক্ষেপণের প্রকৃতি, যে আবহিক জল, যে আবহাওয়ার জল যে অধঃক্ষেপণ যে হচ্ছে, বৃষ্টি হচ্ছে নাকি শিলাবৃষ্টি হচ্ছে নাকি তুষারপাত হচ্ছে, সেটা কি প্রকৃতির, তার উপর কিন্তু তার প্রকৃতি, তার বৃষ্টিপাত হলে ভৌমজলের সঞ্চয় বেশি হবে স্বাভাবিক। তারপরে পরিমাণ, কি পরিমাণে হচ্ছে, স্থায়িত্ব, কতটা সময় ধরে হচ্ছে, এই বিষয়গুলো তাহলে ভৌমজলের পরিমাণকে নিয়ন্ত্রণ করবে না? বেশি হলে ভৌমজলের ভাণ্ডার বেশি হবে, এর অধঃক্ষেপণের পরিমাণ যদি কম হয়, সেটা যদি তুষারপাত হয় তাহলে কতটুকু আর ভৌমজল তৈরি হবে। ঠিক আছে। 2 নম্বর শিলার সছিদ্রতা ও প্রবেশ্যতা, শিলার মধ্যে কতটা সছিদ্রতা, ছিদ্র কীরকম আছে, কত সহজে ভৌমজল, আবহাওয়ার জল সেখানে প্রবেশ করতে পারছে, সেটা নিয়ন্ত্রণ করে। সছিদ্রতা যদি বেশি হয়, প্রবেশ্যতা যদি বেশি হয়, ভৌমজলের পরিমাণও কিন্তু বেশি হবে। এবার শিলাস্তরের বিন্যাস, শিলাস্তর মাটির নিচে যে শিলাস্তরগুলো আছে সেগুলো কীভাবে বিন্যস্ত আছে সেটাও নিয়ন্ত্রণ করে ভৌমজলকে। এবার শিলাস্তরগুলো যদি এরকম হেলানো থাকে তাহলে কি ভৌমজল প্রবেশ করবে ঠিকই, কিন্তু কি শিলাস্তরের ভিতর দিয়ে কি হয়ে যাবে, প্রবাহিত হয়ে যাবে না, ভৌমজলটা তো সঞ্চিত হতে পারবে না, তাই না? আবার যদি এটাই যদি অবতল আকারের হয়, হতো শিলাস্তরগুলো, তাহলে এখানে কি ভৌমজল প্রবেশ করে এখানে গামলার মতো যদি হয় তাহলে কি সঞ্চিত হয়ে থাকবে না? এটাই বলা হচ্ছে। ভূমিরূপ এবং ভূমির ঢাল, তো ভূমিরূপ সেটা পার্বত্য ভূমিরূপ নাকি সেটা মালভূমি নাকি সমভূমি, কি ধরনের, এবং ভূমি ঢাল কীরকম, উত্তল অবতল যে জিনিসটা বললাম এই জিনিসটার কথাই এখানে বলা হচ্ছে। এবার ভৌমজলের গুরুত্ব, ভৌমজলের গুরুত্ব এটা আর বলার বা বোঝার বাকি থাকে না। তাহলে আমরা প্রতিদিন পানীয় জল হিসেবে ভৌমজলকে ব্যবহার করছি, কৃষিকাজের জন্য সেচ জলসেচের কাজে ব্যবহার করছি না? তারপরে কি শিল্পের ক্ষেত্রেও উৎপাদনের জন্য শিল্প ফ্যাক্টরিতে কিন্তু এই ভৌমজলকেই ইউজ করা হচ্ছে। ঠিক আছে। আর কি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়,
এবার ভৌমজল উষ্ণ প্রস্রবণ বলে উষ্ণ কিছু স্থানে আছে ভারতের এবং পৃথিবীর বেশ কিছু স্থানে উষ্ণ ভৌমজল বেরিয়ে আসছে অটোমেটিক, যেগুলো উষ্ণ প্রস্রবণ বলে, হট স্প্রিং। সেই জল কি বিভিন্ন রকম রোগ নিরাময়ে সাহায্য করছে। এছাড়া সেই জায়গাগুলো হচ্ছে কি স্বাস্থ্য নিবাস, শরীর সুস্থ করার জন্য, হাওয়া বদল করার জন্য সেই জায়গাগুলোকে কিন্তু প্রেফার করে। এর পাশাপাশি কি যেখানে যেখানে এই ভৌমজলের উৎস আছে অর্থাৎ প্রস্রবণ আছে, ঝর্ণা যাকে বলি আমরা, সেই জায়গাগুলোতে কিন্তু পর্যটন কেন্দ্র বা ট্যুরিজম কিন্তু তৈরি হয়েছে। যেরকম আমরা এরপরে কিন্তু আমরা এই ব্যাপারগুলি পড়ব, যেমন হিমাচল প্রদেশ, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, দেহরাদুনের সহস্রধারা, তারপরে আমরা মেঘালয়ে রয়েছে এরকম, ঠিক আছে, আমাদের উত্তরবঙ্গের কিন্তু সেবক, হ্যাঁ, তারপর দার্জিলিং, এখানেও কিন্তু অনেক এরকম ঝর্ণা রয়েছে যেগুলোকে কেন্দ্র করে কিন্তু পর্যটন কেন্দ্র মানুষকে কিন্তু সেই জায়গাগুলো আকর্ষণ করে। তো এই ছিল ভৌমজলের গুরুত্ব, ঠিক আছে। এরপরে দেখো, এবার চলে আসি আমরা ভৌমজলের যে মেইন টপিকগুলো, সেগুলো হচ্ছে কি ভৌমজলের স্তর কী কী, গ্রাউন্ড ওয়াটার লেয়ার যেগুলো আছে সেই লেয়ারগুলো কীরকম, সেই লেয়ারগুলো এবার মাটির নিচে গিয়ে সেই লেয়ারগুলো সম্পর্কে জানি। এবার প্রধানত এই লেয়ারগুলোকে, ভৌমজল লেয়ারগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, মেইন বেসিক ভাগ, সেটা হলো কি অসম্পৃক্ত বা বাতায়ন স্তর, আনস্যাচুরেটেড বা অ্যারেশন জোন। এটা কি, যে অগভীর স্তরে জল জমা থাকতে পারে না, জল ধারণ ক্ষমতা থাকে না, কখনো সম্পৃক্ত হয় না, তাকে অসম্পৃক্ত স্তর বলে। এই স্তরে শিলা বা মাটির ছিদ্রগুলি বায়ুপূর্ণ থাকায় একে বাতায়ন স্তরও বলা হয়, কারণ এই স্তরে শিলার বা মাটির যে ছিদ্রগুলি আছে সেখানে বাতাস থাকে, যখন বৃষ্টিপাত হয় সেই ছিদ্রের মধ্যে দিয়ে জলটা প্রবাহিত হয়ে নিচে চলে যায়, কিন্তু ওখানে সঞ্চিত থাকে না, ঠিক আছে। এটি ভূপৃষ্ঠ থেকে সম্পৃক্ত জলস্তরের ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত। এই যে এবার ছবিতে চলে আসো, ছবিতে ইজি হয়ে যাবে ব্যাপারটা। দেখো, যখন বৃষ্টিপাত হলো, এই বৃষ্টির জল কি করবে, এই মাটি দিয়ে চুয়ে চুয়ে প্রবেশ করবে। এই মাটির মধ্যে কি নিশ্চয়ই ছিদ্র আছে, রন্ধ্র আছে, প্রবেশ্যতা আছে মাটির। এই মাটির ভিতর দিয়ে জলটা প্রবাহিত হয়ে কোথায় পৌঁছাবে, এই যে সম্পৃক্ত এই যে ভৌমজল স্তরের লেয়ার দেখছো, এতদূর পর্যন্ত পৌঁছাবে। তো এই যে জায়গাটা যতদূর পর্যন্ত মাটি পৃষ্ঠ থেকে এই ভৌমজলের লেয়ার পর্যন্ত যে যাত্রা করলো জায়গাটায়, এখানে কিন্তু ভৌমজল সঞ্চিত হতে পারবে না, শুধু প্রবাহিত হতে পারবে। একেই বলা হচ্ছে কি অসম্পৃক্ত স্তর, মানে এর মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে কিন্তু সঞ্চিত থাকছে না, কখনো পরিপৃক্ত হচ্ছে না, জলে পরিপূর্ণ হচ্ছে না, তাই একে অসম্পৃক্ত স্তর। আর এর মধ্যে যেহেতু বাতাস চলাচল করতে পারে তাই একে বাতায়ন স্তরও বলা হয়ে থাকে। তারপরে ভৌমজলস্তর দেখো, নেক্সট হচ্ছে ফ্রিয়েটিক স্তর বা সম্পৃক্ত স্তর। তাহলে ভূভ্যন্তরের অসম্পৃক্ত স্তর যেখানে শেষ হলো সেখান থেকে নিচে অপ্রবেশের শিলাস্তর পর্যন্ত, যে প্রবেশের শিলাস্তরের মধ্যে দিয়ে জল কি সঞ্চিত থাকে, সবসময় পরিপৃক্ত থাকে, বাতাস থাকে না, তাকেই সম্পৃক্ত স্তর বলে। এই স্তরের মাটির কোণাগুলো কি মধ্যবর্তী যে ফাঁকা বা গ্যাপগুলো রয়েছে সেগুলো সবসময় জলে পরিপূর্ণ থাকে, আর এই স্তরেই হলো ভৌমজলের প্রকৃত আধার। আমরা যদি ভৌমজলের ভাণ্ডার বলি তাহলে এই সম্পৃক্ত স্তরের কথাই বলা হয়। এই স্তরকে ফ্রিয়েটিক স্তরও বলা হয়। আর এখানে জলের অণুগুলির যে পৃষ্ঠটান এবং যে জলের অণুর টান, তার জন্য কিন্তু এই ভৌম জলস্তরটা এখানে আটকে থাকে, ঠিক আছে। এই ভৌম জলস্তরকে, সম্পৃক্ত জলস্তরকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সাময়িক সম্পৃক্ত স্তর, একটা স্থায়ী সম্পৃক্ত স্তর। এই সাময়িক সম্পৃক্ত স্তরটা কি, যে স্তরটা, যে ভৌম জলস্তরটা বছরের কিছু নির্দিষ্ট ঋতুতে সম্পৃক্ত অবস্থায় থাকবে, জল পাওয়া যাবে। বর্ষার সিজনে তবে বর্ষাকালে কুয়ো বা নলকূপের জলের লেয়ার অনেক উপরে চলে আসে, কিন্তু যখনই শুষ্ক ঋতু আসে সেই লেয়ারটা কিন্তু নিচে নেমে যায়। তাহলে এই যে বর্ষার সময় যদি এই লেয়ারটাকে আমরা চিহ্নিত করতে পারি, যতদূর পর্যন্ত জলটা উপরে আসলো, সেখান থেকে শুষ্ক ঋতুতে যখন জলের লেয়ার নেমে গেল, এই যে সেখানে যদি চিহ্নটা রাখি আমরা কুয়োর মধ্যে, তাহলে ওই যে লেয়ারটা, ওই যে স্থানটা পাবো, ওটাই হয়ে যাবে কি, ওইটাই হয়ে যাবে সাময়িক সম্পৃক্ত স্তর। আর স্থায়ী সম্পৃক্ত স্তর কি, অর্থাৎ শুষ্ক ঋতুতেও যেই স্তরের পরে, যেই লেভেলের পরে জল আর নিচে নামছে না, ওই উচ্চতা থেকে নিচের দিকে যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে কি স্থায়ী সম্পৃক্ত স্তর, যেখানে সারা বছর জল পাওয়া যাবে। বোঝা গেল? এই যে এখানে ছবিতে দেখো, এখানে বেশি ডার্ক ব্লুতে যেটা রয়েছে এটা হলো সাময়িক সম্পৃক্ত স্তর, এটা হলো এ নাম্বার, আর এটা হলো স্থায়ী সম্পৃক্ত স্তর বি নাম্বার। দেখো এখানে যে একটা নলকূপ বা
ওয়েল বা কুয়োর কিন্তু এখানে রয়েছে, যেটা কি এই স্থায়ী সম্পৃক্ত স্তর পর্যন্ত কিন্তু দেওয়া আছে। এটা যদি এত দূর অবধি থাকতো তাহলে কী হতো, একটা ঋতুতে গিয়ে কিন্তু কুয়ো বা নলকূপে আর জল পাওয়া যেত না। ঠিক আছে, এবার রয়েছে কি দেখো ভৌম জলের স্তর। এই ভৌম জলের আরেকটা স্তর কি গুরুত্বপূর্ণ এই ভৌম জলস্তরের মধ্যে, যেটাকে এটাও একটা সম্পৃক্ত স্তর। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অ্যাকুইফার। তো এই ভৌম জলের স্তরগুলোর মধ্যে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ স্তর হলো কি অ্যাকুইফার, যেটা পার্মানেন্ট ভৌম জলস্তর। এইটা কি, এই অ্যাকুইফার শব্দটা এসেছে ল্যাটিন শব্দ অ্যাকোয়া, যার অর্থ জল, এবং ফেরো থেকে, ফেরো এর অর্থ বহনকারী, এর থেকে কিন্তু এর সৃষ্টি। তাই অ্যাকুইফার হলো কি জলবাহী স্তর। ভূ অভ্যন্তরে এটা কি অপ্রবেশ স্তরের উপরে এমন একটা প্রবেশ, যার মধ্যে দিয়ে কি ভৌমজল প্রবেশ করতে পারবে, সঞ্চিত হতে পারবে, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে পারবে, এবং এর মধ্যে দিয়ে কি ভৌমজল খরিতও হতে পারবে। চান্স পেলে, ছিদ্র পেলে, জায়গা পেলে কিন্তু বেরিয়েও আসবে। আবার সেই খরিত হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া জলটা কিন্তু আবার পরিপূরিতও হতে পারবে। সেই যে রেইনি সিজন, যে বর্ষাকাল আসবে, তখন কিন্তু আবার সেই ভৌম জল কিন্তু রিচার্জ হয়ে আবার ফুলফিল হয়ে থাকবে। এটাই হলো অ্যাকুইফার বা স্থায়ী ভৌমজল ভাণ্ডার। তো এই স্তরের জলকে ইউজ করেও কিন্তু কি করা যাবে না, মনে করো যে এই স্তরের জলটাকে ইউজ করে মানুষ ফুরাতে পারবে না, কারণ আবার সেই বর্ষাকাল চলে আসবে, আবার রিচার্জ হয়ে থাকবে এটা। ঠিক আছে, এটা হলো অ্যাকুইফার। যেমন এখানে এই ছবিতে রেখেছি, এটা অ্যাকচুয়ালি একটা আর্টেজিও কূপ। এর উপরেও দেখো অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে এবং নিচেও অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে, এবং এর মাঝখানে যে এই ব্লু রঙের যে স্তরটা দেখছো, এটা প্রবেশ্য স্তর, যেখানে ভৌমজল কিন্তু ফুলফিল হয়ে আছে। আর এর মাঝখানে এখানে সেই সময় যদি এখানে একটা গর্ত খোঁড়া যায় বা নলকূপ বসানো যায়, সেখান দিয়ে কি অনায়াসে বিনা বাধায়, বিনা পাম্পের সাহায্যে জল কিন্তু নিজের মতো করেই বেরিয়ে আসবে। এটাকে বলা হয় কি আর্টেজিও কূপ। এটা পরে আছে, এটা পরের ক্লাসেও আছে তোমাদের এই আর্টেজিও কূপ নিয়ে। এবার দেখো এখানেও ছবিগুলো দেখছি, ভৌম জলের কিন্তু একটাই লেয়ার থাকে না, ভৌম জলের নিচে গ্রাউন্ড ওয়াটার এর কিন্তু অনেকগুলো লেয়ার থাকে। দেখো এরকম অনেকগুলো লেয়ার থাকে। এবার যেগুলো টিউবওয়েল বা শ্যালো বসানো হয়, ওগুলো মাটির যথেষ্ট কয়েকশো মিটার গভীরতায়, যেখানে পার্মানেন্ট অ্যাকুইফার রয়েছে, ততদূর অবধি পৌঁছানো থাকে। এবার অ্যাকুইফারের সঙ্গে রিলেটেড আরও দুটো শব্দ বলে দিই। একটা হলো অ্যাকুইক্লুড এবং আরেকটা হলো অ্যাকুইফিউজ। অ্যাকুইক্লুড কি, অ্যাকুইক্লুড হলো এমন একটা অপ্রবেশ্য স্তর যার মধ্যে দিয়ে ভৌমজল সামান্য পরিমাণে যেতে পারবে, কিন্তু কখনোই সঞ্চিত থাকবে না, ওই লেয়ার থেকে কখনোই জল পাওয়া যাবে না। আর অ্যাকুইফিউজ কি, একেবারে এটা ফিউজ ডিসকানেক্ট করে দেয়, এর মধ্যে দিয়ে এক ফোঁটা জলও যেতে পারবে না, না এক ফোঁটা জল সঞ্চিত থাকতে পারবে। এ কী করবে, দুইটা প্রবেশের স্তরের মধ্যে একটা ডিভিশন তৈরি করবে, ডিভাইড করে দেবে। ঠিক আছে, এটাই হলো অ্যাকুইফিউজ। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের তোমাদের ভৌম জলস্তর সম্পর্কে যে ক্লাসটা রয়েছে এখানে এতটুকুই রয়েছে। এরপরের ক্লাসে তোমাদের আমি ভৌমজল রিলেটেড যে প্রশ্রবণ আছে সেই ক্লাসটাও নিয়ে আসবো খুব শীঘ্রই। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের আমাদের নিয়মিত ক্লাসগুলো দেখতে থাকো। তো এই ছিল আজকের ভূগোল ক্লাস, তোমাদের প্রথম উচ্চ মাধ্যমিকের ভূগোল ক্লাস। কীরকম লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই কিন্তু এই বার্তাটি, এই খবরটি পৌঁছে দাও যে দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা নিয়মিতভাবে উচ্চ মাধ্যমিক এবং দশম শ্রেণীর যে ভাই বোনেরা আছে তাদের জন্য কিন্তু নিয়মিত ক্লাস কিন্তু প্রোভাইড করছি। ঠিক আছে, যেটা তোমাদের জন্য কিন্তু ফ্রি অফ কস্ট। ঠিক আছে, এখানে আমরা নিয়মিত টিপস, তোমাদের মোটিভেশনও প্রদান করে থাকি। তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই নিয়মিত ফলো করবে, দেখবে তোমাদের অনেক কাজে লাগছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটি ক্লাস নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড বাই, টাটা।